ও মানিক কি বাতি লাগাইলা ক্যা ফিলিপস আলো যেমন ঠেকেও তেমন মাছের রাজা ইলিশ আর বাত্তির রাজা ফিলিপস। এই সংলাপগুলো হলো বিটিভিতে প্রচারিত খুব জনপ্রিয় একটা বিজ্ঞাপনের সংলাপ, যেটা ফিলিপস বাল্ব ইলেকট্রিক বাল্বের একটা বিজ্ঞাপন ছিল। সেখানে দুলাভাই আসে শ্বশুরবাড়িতে, তারপরে শ্যালক ইলিশ মাছ কিনে নিয়ে আসে, খাইতে বসে। খাওয়ার সময় দেখে যায় অন্ধকার অন্ধকার একটা ভাব, আলো খুব একটা ভালো না। তখন বলে যে কি মানে কাটাকুটা কিছুই দেখি না, ইলিশ মাছ খাচ্ছে। তখন এই বাল্বটাকে চেঞ্জ করে দেওয়া হয় কোনো না কোনোভাবে, এবং অনেক আলো সেই বাল্বের নতুন যেটা দেয়া হলো, এবং এই ফিলিপস বাতি সেটা। তো সেইটা গ্রামগঞ্জে প্রত্যন্ত অঞ্চলে জনপ্রিয় করার জন্য বিজ্ঞাপন নির্মাতা প্রতিষ্ঠান এটা বুদ্ধি করে এরকম একটা অ্যাড তৈরি করেছিলেন। আরেকটা বিজ্ঞাপনের কথা আপনাদের একটু বলতে চাই। সেই বিজ্ঞাপনের সংলাপটা এরকম: ঘরের কথা পরে জানলো কেমনে। এটা হলো বৌরানী প্রিন্ট শাড়ি, একটা শাড়ির বিজ্ঞাপন ছিল এটা। আশিস কুমার লৌহ, যিনি এই বিজ্ঞাপনটাতে মেইন ক্যারেক্টার ছিলেন, তো তিনি একজন ভুলোমনা স্বামী। বউ কিছু বললে বাজারে গিয়ে আবার ভুলে যায়। তো বউ একবার কি করলো, বুদ্ধি করে তার কোটের পিছন দিকে কাগজে লিখে লাগিয়ে দিল যে বৌরানী শাড়ি কিনতে হবে। তারপর সবাই তো পিছন থেকে দেখতে পায় সেটা, কিন্তু সে তো আর জানে না পিছনে কি লেখা। তো বাসে তার সহযাত্রী তাকে বলে, ভাই আজকে কিন্তু অবশ্যই বৌরানী প্রিন্ট শাড়ি কিনে নিয়ে যাবেন। তারপর অফিসের বসও তাকে মনে করিয়ে দেয় যে আজকে কিন্তু আপনি যাওয়ার সময় বৌরানী শাড়ি কিনতে ভুলবেন না। তো সে একটু অবাক হয়, কি ব্যাপার, সবাই এরকম বলতেছে কেন, বৌরানী শাড়ি মানে কেনার কথা, এটা তো আমার বউ বলছিল। তারপর শেষ পর্যন্ত সে রিকশায় ওঠে। সে রিকশা থেকে নামার সময় রিকশাওয়ালা বলে, এই যে মিয়া ভাই, ভাবির জন্য বৌরানী শাড়ি কিনতে কিন্তু ভুলবেন না। তারপর সে তখন যে সংলাপটা বলে সেটা হলো, ঘরের কথা পরে জানলো কেমনে। তখন রিকশাওয়ালা তার ওই কোটের পেছনে কাগজটা খুলে তাকে সামনে দেখা যায়, এই যে এমনে। তো যাই হোক, এটা একটা স্টোরির মাধ্যমে তুলে ধরা। হ্যাঁ, ভুলোমনা জামাই ভুলে যায়, তার একটা বুদ্ধি করে তাকে একটা এইভাবে জিনিসটা মনে করিয়ে দেওয়ার চেষ্টা করা। এই বিজ্ঞাপনগুলো বেশ জনপ্রিয় হয়েছিল এবং আমাদের মুখে মুখে ছিল কথাগুলো, যে ঘরের কথা পরে জানলো কেমনে। কোনো কিছু গোপন তথ্য ফাঁস হয়ে গেলে ওইটা আমরা সিমিলারিটি হিসেবে ওই ডায়লগটাই অনেক সময় ওই সংলাপটা বলে ফেলতাম আর কি। তারপরে এই যে মাছের রাজা ইলিশ আর বাত্তির রাজা ফিলিপস, কি তামসা সব ফকফকা, কি বা ও মানে কি বাতি লাগাইলা, এরকম কোনো সিচুয়েশনের সাথে মিল করে আমরা প্রবাদ বাক্যের মতো এগুলোকে ব্যবহার করা শুরু করেছিলাম। এই বিজ্ঞাপনের কথাগুলো মনে রাখার বা ভালো লাগার অন্যতম প্রধান একটা কারণ হলো যে এগুলো গল্পের আকারে উপস্থাপন করা হয়েছে। আরও অনেক কারণ থাকতে পারে অবশ্যই, তখন বিটিভি ছাড়া আর কোনো মাধ্যম ছিল না তেমন একটা। সবাই বিটিভি দেখতো, যার কারণে বারবার একটা জিনিস দেখতে দেখতে মনের মধ্যে গেঁথে যায়, এটাও সত্য কথা। তবে এর উপস্থাপনা এবং গল্পটাই যে আসল কারণ এবং মেইন কারণ অনেকগুলো কারণের মধ্যে, এটাও খুব সত্য কথা। আজকে আমি আপনাদের দেখানোর জন্যই ভিডিও ক্লিপস সংগ্রহ করেছি, কিন্তু ভিডিওর কোয়ালিটিটা তেমন একটা ভালো না। আপনারা যারা আগে দেখেছেন তারা তো বুঝতেই পারবেন, ঘটনা তো জানি আমরা। আর যারা দেখেননি তারাও আমি যে গল্পটা বললাম, কনসেপ্টটা দিয়ে দিলাম, ভিডিওটা দেখলে বুঝতে সুবিধা হবে। ভিডিওটা দেখার আগে আরেকটা কথা বলি, যদি কাউকে আমি মোটিভেট করার জন্য এরকম বলি যে জীবনে ভালো কিছু করতে হলে, জিততে হলে হাল ছেড়ে দেওয়া যাবে না, নিজের যোগ্যতা যাই হোক সেটুকু নিয়ে লেগে থাকতে হবে, লেগে থাকাই হলো একটা বড় কোয়ালিটি, ইত্যাদি ইত্যাদি, তো এইটা না বলে যদি সেই খরগোশ এবং কচ্ছপের গল্পটা আগে বলা হয়, তাহলে কি হবে, একটু আকর্ষণ তৈরি হবে। এক ছিল খরগোশ, আরেক ছিল কচ্ছপ, তাদের মধ্যে কোনো একটা প্রেক্ষাপটে দৌড়ের আয়োজন করা হলো। শেষ পর্যন্ত কচ্ছপ ধীরগতি হওয়া সত্ত্বেও জিতে গেল রেসে, এবং খরগোশ দ্রুত দৌড়াতে পারে তারপরও সে হেরে গেল। খরগোশ হেরে গেল কারণ তার ওভার কনফিডেন্স ছিল, সে বেশি আত্মবিশ্বাসী হয়ে গিয়েছিল, বা তার অলসতার কারণেই হোক, বা প্রতিপক্ষকে খাটো করে দেখার কারণেই হোক, ইত্যাদি ইত্যাদি। অপরদিকে কচ্ছপ ধীর গতির হওয়া সত্ত্বেও সে হাল ছাড়লো না, লেগে থাকলো, সে একটু কনফিডেন্ট থাকলো যে না, সে মানে যতটুকু তার ক্ষমতা ততটুকু দিয়েই সে লড়াই করে যাবে। এইভাবে লেগে থাকার কারণে সে শেষ পর্যন্ত জিতে গেল। এই গল্পটা আমাদেরকে আকৃষ্ট করে, গল্পটা আমাদের মনে রাখতে সহায়তা করে, এবং গল্পটা আমাদেরকে ইন্সপায়ার হতে সহায়তা করে। যত না আমার শুধুমাত্র যদি আমি কথাবার্তা বলি যে এটা করতে হবে এটা করতে হবে, গল্পের মাধ্যমে কোনো কিছু বললে আমাদের মনে থাকে। তো সেরকম এই বিজ্ঞাপনগুলোর কথা যেগুলো আমি বললাম, এরকম আরও অনেক বিজ্ঞাপন ছিল বিটিভিতে। তো সেই ইদানিং একটু বিটিভির কথা কেন জানি বেশি মনে পড়তেছে। বিটিভির সেই 1 মাস পর পর একটা মুভি, বাংলা পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি, এরকম নাটকগুলো, তারপরে বিশেষ করে যে কিছু কিছু বিজ্ঞাপন, এগুলো তো কেন জানি মনে পড়তেছে। তারপর একটা ইংলিশ সিরিয়াল ছিল ম্যাকগাইভার,
তো তখন কিন্তু ইংলিশ তেমন একটা বুঝতাম না, কিন্তু দেখেন মূল স্টোরিটা কিন্তু বোঝা যেত। ম্যাকগাইভারকে কোথাও আটক রাখা হলো, সে কিভাবে অনেক বুদ্ধিশুদ্ধি করে অভিনব সব কায়দায় সেখান থেকে বের হয়ে আসতো, ভিলেনদেরকে শায়েস্তা করতো, ইত্যাদি ইত্যাদি। গল্পগুলো কিন্তু আমাদের ঠিকই মনে পড়ে, গল্পগুলো আমরা ঠিকই বুঝতে পারি। ভাষাগত ব্যারিয়ার থাকলেও গল্পটা কিন্তু, কনসেপ্টটা কিন্তু ঠিকই আমাদের মাথায় ছিল, এই জন্য দেখতেও মজা লাগতো। যাই হোক, এবার সেই বিজ্ঞাপনটাতে চলে আসি। প্রথম বিজ্ঞাপনটা হলো সেই ফিলিপস বাল্বের বিজ্ঞাপন, ওমানিক কি বাত্তি লাগাইলা। চলেন একটু দেখে আসি। মানে জামাই এসি আগে যা হনু বইকালে আডে যাম দুলা ভাই তই কি মাছ আনো? ইলিশ মাছ আনিস। এত জাপসালো কাটা কোটা কিছুই দেখি না। মানে বৈঠকখানার বাতিটা এখানে লাগাতো। কি তামসা, সব ফকফকা। ও মানে কি বাতি লাগাইলি? কে ফিলিপ? আলো যেমন দেখেও তেমন। আসলে মাছের রাজা ইলিশ আর বাতির রাজা ফিলিপ। এরপরে আমরা যেটা দেখব সেই বিজ্ঞাপনটা হলো সেই বৌরানী প্রিন্ট শাড়ি, ঘরের কথা পরে জানলো কেমনে। এই বিজ্ঞাপনটা চলেন একটু দেখে আসি। ভিডিও কোয়ালিটি খুব একটা ভালো না, আমি দুঃখিত তার জন্য, তবে কনসেপ্টটা বোঝার চেষ্টা করি। ভুলে যাও, আজ বৌরানী শাড়ি কিনে আনতে হলো না কিন্তু। আচ্ছা শুনেন, আপনার বউর জন্য বৌরানী শাড়ি কিনে নিতে ভুলবেন না কিন্তু। থ্যাংক ইউ স্যার। শোনো, জি স্যার, তোমার বউয়ের জন্য বৌরানী শাড়ি কিনে নিতে ভুলে যাও না কিন্তু। এই যে মেয়ে ভাই, আপনার বউর লেগে বৌরানী শাড়ি কিনে লেগে বুঝলেন না কইলাম। ঘরের কথা পরে জানলো কেমনে? এই যে এমনে। হ্যাঁ, এটাই তো চেয়েছিলাম। বৌরানী আমাদের ব্রেনটা নাকি এমনভাবে ফাংশন করে, ব্রেন ন্যারেটিভ পছন্দ করে। ন্যারেটিভ মানে হলো গল্প। এই যে আজকাল শোনেন না বিভিন্ন ধরনের পলিটিক্যাল ন্যারেটিভ, এই ন্যারেটিভ সেই ন্যারেটিভ, তো ন্যারেটিভ মূলত হলো গল্প। তো আমাদের ব্রেন গল্প পছন্দ করে। যখন গল্প আকারে, গল্পের ফরম্যাটে কোনো কিছু উপস্থাপন করা হয়, তখন ব্রেন বেশি অ্যাক্টিভ থাকে, বিভিন্ন ধরনের ব্রেন অ্যাক্টিভিটি তখন বেশি হয়, এবং আমাদের কোনো জটিল জিনিসও সহজভাবে প্রসেস হয় ব্রেনের মধ্যে, এবং মনে রাখতে সুবিধা হয় আমাদের অনেক জিনিসগুলো। যেমন ধরেন নিউটনের গ্র্যাভিটি আবিষ্কার করার সেই গল্প। আপেল গাছ থেকে মাটিতে পড়লো, নিচে পড়লো কেন? এইটাই হলো তার গল্প, যে আপেল নিচে পড়লো, নিউটন ভাবলো যে আপেলটা তো উপরেও যেতে পারতো, আবার সাইডেও যেতে পারতো, কিন্তু বরাবর নিচের দিকে পড়লো কেন? নিশ্চয়ই কোনো কারণ আছে। তো এই গল্পটা আমরা যখন জানি বা যখন উপস্থাপন করা হয়, তখন একটা আগ্রহ জাগিয়ে তোলে আমাদের ভিতরে, যে তাই তো, কি হলো শুনি তো আরেকটু। কিন্তু সরাসরি যদি আমি এই যে পৃথিবী যে কোনো বস্তুকে তার নিজের দিকে টানে, সেইটা বোঝানোর জন্য যে চেষ্টা করতাম, হয়তো বা এত ইন্টারেস্টিং হতো না জিনিসটা, যতটা এই গল্প বললে হয়। হ্যাঁ, নায়ক যখন ফাইটিং প্র্যাকটিস করে, ভিলেনকে পরাস্ত করার উদ্দেশ্যে প্রস্তুতি নেয়, যখন বিভিন্ন জায়গায় ঘুষি টুসি প্র্যাকটিস করে, তখন মনে হয় আমি নিজেও মনে হয় প্র্যাকটিস করে ফেলি, এরকম একটা অবস্থা, নিজের শরীরেও একটা শক্তি চলে আসে। আবার যখন খুব দুঃখজনক অবস্থা, খুব দুঃখের কোনো সিনারি, আমার পছন্দের ক্যারেক্টারের খুব কষ্ট, তখন অনেক মানুষ কেঁদেই ফেলি আমরা, তাই না? অনেকেই কেঁদে ফেলে, ইমোশনাল কারণে অ্যাটাচমেন্ট তৈরি হয়। যেমন এই যে কিছুদিন আগে যে একটা ভিডিওতে বললাম সেই বাকের ভাইয়ের সেই নাটকটার কথা, কোথাও কেউ নেই নাটকের কথা। নাটকের বাকের ভাইয়ের ফাঁসি হবে, এই জন্য বাস্তবে মানুষ আন্দোলন শুরু করে দিল যাতে বাকের ভাইয়ের ফাঁসি না হয়। এতটাই কানেকশন তৈরি হয়ে গেছে সেই ক্যারেক্টারের সাথে মানুষের, ইমোশনাল কানেকশন। এটা হলো দ্য পাওয়ার অফ স্টোরি, দ্য পাওয়ার অফ স্টোরি টেলিং। আমরা নিজেই ওই ক্যারেক্টারের সাথে একাত্ম হয়ে যাই অনেক সময়, অথবা ওই সিচুয়েশনটার সাথে নিজের সিচুয়েশনের কল্পনা করি, মিলিয়ে ফেলি। গল্পের ক্লাইম্যাক্স আমাদেরকে অস্থির করে তোলে।
আপনারা মনে আছে অনেকের আলিফ লায়লা হতো বিটিভিতে, আলিফ লায়লা দেখতাম, কিন্তু আলিফ লায়লার প্রত্যেকটা পর্ব ছিল বেশ ছোট ছোট, তো এর মাঝে আবার বিজ্ঞাপন হতো। তো প্রত্যেকটা পর্বের শেষের দিকে আমি খেয়াল করতাম, প্রত্যেকটা পর্বের শেষের দিকে এমন জায়গায় গিয়ে শেষ হতো, খুব একটা ক্লাইম্যাক্স অবস্থা, মানে এইবার কি হবে এরকম একটা অবস্থা, মানে পরের পর্ব দেখতেই হবে, এই যে ক্লাইম্যাক্সটা কাজ করতো নিজে, ইস মানে কি হবে আর কি হতে যাচ্ছে, পরের পর্ব না দেখা পর্যন্ত শান্তি নাই, এরকম একটা অবস্থা। তার মানে কি, এই যে গল্পের ক্লাইম্যাক্স আমার মধ্যেও একটা ক্লাইম্যাক্স তৈরি করে ফেললো। সাইকোলজির আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হলো যে গল্প মানুষ নাকি 22 গুণ বেশি মনে রাখতে পারে নর্মাল কোনো তথ্য বা ফ্যাক্ট এগুলোর চেয়ে। গল্প 22 গুণ বেশি মনে থাকে আমাদের নর্মালি কোনো একটা তথ্য মনে রাখার চেয়ে। তার মানে এই জন্যই আমরা যখন গল্প আকারে কোনো কিছু শিখি, গল্প আকারে কোনো কিছু পড়ি, গল্প আকারে টিচার যখন প্রেজেন্ট করে, গল্প আকারে কোনো বিজ্ঞাপন যখন হয়, গল্প আকারে কোনো একটা মানুষের জীবন যখন আমরা পড়ি বা শুনি, গল্প আকারে কারো স্ট্রাগলটা যখন কেউ বর্ণনা করে, যেই ছিলাম এই হলাম তারপরে এই করলাম, এই জিনিসগুলো কিন্তু আমাদের খুব আমরা শুনতে পছন্দ করি, আমাদেরকে মনে রাখতেও সহায়তা করে, আমাদের মনেও থাকে। আরেকটা খুব মজার বিষয় হলো, গল্প আকারে যখন কোনো কিছু আমরা শুনি তখন আমাদের ব্রেইনের বিভিন্ন অংশ সক্রিয় থাকে। বিভিন্ন অংশ বলতে ধরেন খুব মজাদার কোনো খাবারের গল্প যদি কেউ উপস্থাপন করে, তার বর্ণনা যদি কেউ দেয়, তাহলে একই সাথে আমরা সেই খাবারটা কিন্তু দেখতে পাই, সামনে নাই তারপরেও মনের চোখ দিয়ে দেখতে পাই, খাবারটার স্মেলটা যেন পাই, এরকম একটা অবস্থা হয়। মানে সেন্স কাজ করে, আমাদের ইমাজিনেশন কাজ করে, মেমোরি কাজ করে। তারপর খাবারের যে স্বাদ কীরকম হতে পারে এটা আমাদের লাইফের এক্সপিরিয়েন্স থেকে আমরা মিলিয়ে নেই যে খাবারটা তো এরকমই হবে, জিভে জল চলে আসার মতো অবস্থা হয়। তাহলে এই জিনিসগুলো হয় ব্রেইনের বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটির কারণে, কারণ আমার ভিজুয়ালাইজেশনের জন্য এক ধরনের ব্রেন অ্যাক্টিভিটি, একটা অঞ্চল কাজ করে, একটা এরিয়া কাজ করে ব্রেনের। আমার এই যে সেন্স, মানে এই যে আমি স্মেল পাচ্ছি, খাবারের গন্ধ পাচ্ছি, এটার জন্য ব্রেনের আরেকটা অংশ কাজ করে। আমার যে আমার লাইফের এক্সপিরিয়েন্স, মেমোরি, সেটার জন্য ব্রেনের আরেকটা অংশ কাজ করে। এরকম মাল্টিপল অংশ যখন একসাথে কাজ করে তখন ওই জিনিসটা স্ট্রংলি ব্রেনের মধ্যে থেকে যায়, এবং এই জন্যই গল্প মনে থাকে বেশি আমাদের। যাই হোক, আমরা যে প্রফেশনে থাকি না কেন, যেভাবেই কাজ করি না কেন, সবখানে স্টোরি টেলিংয়ের গুরুত্ব অনেক বেশি। আমরা যদি শিক্ষক হই, গল্পের মাধ্যমে শেখানোর চেষ্টা করলে স্টুডেন্টরা বেশ মোটিভেটেড থাকবে, ভালো করে বুঝতে পারবে, অনেক জটিল কনসেপ্টও সহজভাবে বোঝানো যাবে। আমরা যদি মার্কেটিং সেন্সেও চিন্তা করি, যেমন বিজ্ঞাপনগুলো অবশ্যই মার্কেটিং সেন্স থেকে আসছে, সেখানেও স্টোরি টেলিং একটা বড় ভূমিকা পালন করতেছে। আজকাল সোশ্যাল মিডিয়া বা অন্যান্য মিডিয়ার প্রসারের কারণে অবশ্যই স্টোরি টেলিংকে খুব হাইলাইট করা হচ্ছে। কোনো বক্তাও যদি স্টোরি টেলিংয়ের মাধ্যমে তার বক্তব্য তুলে ধরে, সেটা অনেক বেশি আকর্ষণীয় হয়। অন্যান্য ক্ষেত্রেও একই কথা, যে কোনো ফিল্ডে স্টোরি টেলিংয়ের গুরুত্ব আছে, এবং স্টোরি যদি আমরা সাজিয়ে বলতে পারি ভালোভাবে, স্টোরির মাধ্যমে যদি কোনো কিছু উপস্থাপন করতে পারি, সেই উপস্থাপনাটা মানুষের কাছে বেশি গ্রহণযোগ্য হয়। পরিশেষে বলতে চাই, আমরাও যেন বাংলাদেশকে নিয়ে পজিটিভ ন্যারেটিভ তৈরি করি, ভালো ভালো গল্প তৈরি করি, বিশ্ব দরবারে যেন আমাদের দেশটাকে আমরা ভালো ভালো ন্যারেটিভ তৈরির মাধ্যমে উপস্থাপন করতে পারি। আমাদের প্রোডাক্ট, আমাদের প্রকৃতি, আমাদের ভৌগোলিক অবস্থান, আমাদের বেশি মানুষজন থাকলে আমাদের কী সুবিধা, আমাদের অ্যাসেট, আমাদের সব পজিটিভ সাইডগুলো শুধু বাংলাদেশ না, বিশ্বের মানুষের কাছে তুলে ধরতে পারি, তাহলে আমরা বাংলাদেশকেও একটা ভালো অবস্থানে নিয়ে যেতে পারবো অন্যান্য কাজের পাশাপাশি আমাদের ন্যারেটিভের মাধ্যমে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।